আজকে আমার মহাভারত যুদ্ধ কাহিনী শুরু হতে চলছে। এ কাজের জন্য কৌরব জ্যেষ্ঠ দুর্যোধনই প্রধান ও তার পদ গ্রহণ করলেন, কারণ পাণ্ডবগণের উপর তারই হিংসা আক্রোশ সর্বাধিক। একদিন দুর্যোধন 105 ভাই মিলে গঙ্গা স্নান করতে গেলেন প্রমাণ কটিতে। সেখানে তিনি গোপনে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দিলেন ভীমকে। ভীম জ্ঞান হারালেন। দুর্যোধন তাকে গঙ্গার জলে ফেলে দিয়ে এলেন। এই ঘটনার বিষয় কাকপক্ষীতেও টের পেল না। ভীমের অচৈতন্য দেহ গঙ্গার তলদেশে পৌঁছে সুড়ঙ্গ পথ দিয়ে পাতালে সর্পরাজ বাসুকীর রাজ্যে পৌঁছে গেল। মানুষ দেখে সাপেরা আক্রোশে পাতালরাজ বাসুকীকে সংবাদ দেন। আর বাসুকী ছিলেন ভীমের মাতামহের বিশেষ আত্মীয়। তিনি ভীমের পরিচয় পেয়ে তাকে পরম আদরে গ্রহণ করলেন এবং তাকে অমৃত পান করিয়ে অত্যন্ত তেজস্বী ও বলশালী করে দিলেন। তার শারীরিক গঠনের অপরিমিত উন্নতি হল। তার পেশীবহুল দৈত্যাকৃতি চেহারা মনে ভীতি সঞ্চার করতে লাগল। বাসুকী তাকে নিজের কাছে 8 দিন রেখে পাঠিয়ে দিলেন ভাইয়েদের কাছে। ভীমের জন্য অন্যান্য পাণ্ডবগণ ও কুন্তী দেবী বড়ই দুশ্চিন্তায় কাল কাটাচ্ছিলেন। তারও তো আর আসল ব্যাপার কেউ জানতে পারেননি। বিদুর তখন কুন্তী দেবীকে সান্ত্বনা দিয়ে বললেন, বৌদি, ভীমের জন্য কিছু মাত্র চিন্তা করবে না। ব্যাসদেবের মুখে শুনেছি আপনার ছেলেদের দীর্ঘকাল পরমায়ু আছে। ব্যাসদেবের কথা মিথ্যা হতে পারে না। তারপর ভীম ফিরে আসতে সকলে আশ্বস্ত হলেন এবং ভীমের মুখে আদি অন্ত বৃত্তান্ত শুনে সকলে বুঝলেন যে এটা দুর্যোধনের কীর্তি। দুর্যোধন ভীমকে হত্যা করতে চেয়েছিলেন। এরপর থেকে পাণ্ডবগণ যথাসম্ভব কৌরবদের এড়িয়ে চলতে সচেষ্ট হলেন। অবশ্য শিক্ষা দীক্ষা একসঙ্গে চলতে লাগল। কৃপাচার্যের পর কৌরব ও পাণ্ডবগণের অস্ত্রগুরু হন ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণ। এ দ্রোণের মতো তীরন্দাজ সে সময় সারা বিশ্বের দ্বিতীয়জন কেউ ছিলেন না। তিনিও বিশেষ যত্ন সহকারে সকল কুমারকে অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। কিন্তু এবারও দেখা গেল পাণ্ডবরা সব বিষয়ে অগ্রণী হচ্ছেন কৌরবগণ অপেক্ষা। কিছুক্ষণ পর দ্রোণাচার্য সব সমক্ষে শিষ্যদের অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন। তিনি এক বৃক্ষের উচ্চভাগে একটি কাঠের পাখিকে স্থাপন করে 105 ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তীর দেখিয়ে দিয়ে ওই পাখিটার গলা তোমাদের কাটতে হবে। আমি তোমাদের এক একজনকে ডেকে ডেকে পরীক্ষা নেব। প্রথম তিনি যুধিষ্ঠিরকে ডেকে পাখিটার গলার দিকে লক্ষ্য স্থির করতে বললেন। যুধিষ্ঠির প্রস্তুত হলে দ্রোণ তাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি চোখের সামনে কি দেখছো? যুধিষ্ঠির বলেন, আমি গাছটা দেখছি, গাছের উপর আকাশ দেখছি, আর দেখতে পাচ্ছি পাখিটাকে। দ্রোণ বুঝলেন যুধিষ্ঠির লক্ষ্য স্থির হয়নি, তার দৃষ্টি এদিকে ওদিকে রয়েছে। তিনি তাকে বিদায় দিয়ে অন্য একজনকে আহ্বান করলেন। তার কাছ থেকেও তিনি একই উত্তর পেলে এভাবে তিনি এক একজনকে ডাকেন এবং একই ধরনের উত্তর পেয়ে নিরাশ হন। একমাত্র অর্জুন ওই দিনের পরীক্ষায় উত্তীর্ণ হন। দ্রোণও যখন অর্জুনকে জিজ্ঞেস করলেন, তুমি এখন চোখের সামনে কি দেখছো? তখন অর্জুন বললেন, গুরুদেব, আমি কেবল পাখিটাই দেখতে পাচ্ছি। দ্রোণ দ্বিতীয়বার শুধরলেন, পাখির সারা দেহটাই কি তোমার নজরে পড়েছে? অর্জুন বললেন, না, আমি কেবল পাখিটার গলাটা দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, এবার লক্ষ্যভেদ করো। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনের তীরে বাজ পক্ষীর মস্তক দ্বিখণ্ডিত হয়ে ভূপতিত হল। অর্জুনের গর্বে গর্বিত হলেন দ্রোণাচার্য। বাস্তবিক পক্ষে দিনে দিনে অর্জুন তীর চালনায় আশ্চর্যজনক দক্ষতা অর্জন করলেন। অপরদিকে গদা চালনায় ভীম বিশেষ দক্ষ হয়ে উঠলেন। যুধিষ্ঠির ওস্তাদ হলেন রথ চালনায়, আর খড়গ চালনায় মাহাতির 2 পুত্র নকুল ও সহদেবের জুড়ি কেউ রইল না। কৌরবগণের মধ্যে একমাত্র দুর্যোধন ভীমের মতো গদাযুদ্ধে সমান দক্ষতা অর্জন করলেন। আর একদিন ধনু আর এক অস্ত্র প্রতিযোগিতার আয়োজন করলেন। স্থির হল কুমারগণ সেখানে স্ব স্ব অস্ত্রচালনার কলা কৌশল প্রদর্শন করবেন। শেষ পর্যন্ত অর্জুন ধনু বাণের আশ্চর্যজনক ক্রিয়াকলাপ দেখিয়ে সকলকে তাজ্জব বানিয়ে দিলেন। প্রত্যেকে অর্জুনের নামে ধন্য ধন্য করতে লাগলেন। সেই সভায় দর্শক হিসাবে সূর্যপুত্র কর্ণ উপস্থিত ছিলেন। ধনুর্বিদ্যায় তিনি অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেছিলেন। অর্জুনের সুখ্যাতি
সব খেলা দেখিয়েছিলেন তিনি অবলীলায়, সে সমস্ত কিছু খেলা দেখালেন। দ্রোণ তখন তার পরিচয় জানতে চাইলেন। কর্ণ বললেন, আমি অতিরথ সারথির ছেলে, আমার নাম কর্ণ, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে চাই। দ্রোণ বললেন, না বাপু, তা হয় না। অর্জুন রাজার ছেলে, যাত্রার সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া তার শোভা পায় না। শুনে কর্ণ লজ্জায় অপমানে মাথা নত করলেন। দুর্যোধনও অবাক হলেন কর্ণের ক্ষমতা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে তার মাথা দুষ্ট বুদ্ধির উদয় হলো। তিনি ভাবলেন, পাণ্ডবদের সঙ্গে ভালোভাবে শত্রুতা করতে হলে এমন লোকেই দলভুক্ত করা প্রয়োজন। মুহূর্ত মধ্যে তিনি কর্তব্য স্থির করে দ্রোণের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, অধিরথের পুত্র কর্ণ অর্জুনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হোক, এটা আমি চাই। রাজা না হওয়ার জন্য যুদ্ধ করতে যদি কর্ণের বাধা থাকে, তাহলে এখনই আমি কর্ণকে অঙ্গরাজ্য দান করে সেখানকার রাজা করে দিচ্ছি। এই বলে দুর্যোধন তখন যথাযথ নিয়ম পালন করে কর্ণকে অঙ্গরাজ্য দান করলেন। কর্ণ চিরকাল দুর্যোধনের সহায় হবেন বলে প্রতিশ্রুতি দিলেন। এরপর থেকে কর্ণ হলেন দুর্যোধনের পরম বন্ধু। শকুনি নামে দুর্যোধনের এক মাতুল ছিলেন। শকুনি যেমন শয়তান, তেমনি বুদ্ধিসম্পন্ন। পাশা খেলায় তার জড়ি কেউ ছিল না। এ শকুনি কর্ণ আর ভাই দুঃশাসনে নিয়ে দুর্যোধন সর্বদাই সলা পরামর্শ করতে লাগলেন কিভাবে পাণ্ডবদের বিনাশ করা যায়। শেষে তারা এক ফন্দি বার করলেন। বারনাথ গ্রামে চবি কাঠ, গালা, ধুনো ইত্যাদি দিয়ে সুন্দর বাড়ি তৈরি করে সেখানে কিছুদিনের জন্য বাস করার জন্য কুন্তী সহ পঞ্চপাণ্ডবকে পাঠিয়ে দিলেন। দুর্যোধন পুরোচন নামক দুর্যোধনের এক বিশ্বস্ত মন্ত্রী অতি গোপনে ওই বাড়িটি তৈরি করল এবং স্থির হলো পাণ্ডবদের বসবাসকারী একদিন সুযোগ বুঝে ওই পুরোচরণ বাড়িটায় অগ্নি সংযোগ করে ওদের হত্যা করবে। এক অণুমাত্র সন্দেহ না করে পাণ্ডবরা মাতাকে নিয়ে বারনাবতে যাত্রা করলেন। বিন্দুর আগাগোড়া ব্যাপারটা জানতে পেরে সতর্ক করে দিলেন পাণ্ডবগণকে। তিনি তাদের পরামর্শ দিলেন, তোমরা পুরোচরণের অজ্ঞাতে ঘরের মধ্যে সুড়ঙ্গ কেটে রাত্রেয়ার মধ্যে বাস করবে। সুড়ঙ্গের অপর মুখ পাশের বনের ভিতর দিয়ে যাবে। পুরোচন বাড়িতে অগ্নি সংযোগ করলে ওই সুড়ঙ্গ পথ দিয়ে তোমরা সবাই পালিয়ে যাবে। ঠিক আছে? কিন্তু পুরোচনের অগ্নিসংযোগ করার আগে পাণ্ডবগণ একদিন রাত্রে নিজেরাই বাড়িটাতে আগুন ধরিয়ে পালিয়ে গেলেন। সেই সুড়ঙ্গ পথ দিয়ে নিদ্রিত পুরোচন সেই আগুনে পুড়ে মারা গেল। সেই সঙ্গে পুরো মল্ল আরো 6 জন। সেদিনই এক নিষাদ পত্নী তার 5 পুত্রকে নিয়ে রাতের মতো আশ্রয় নিয়েছিল ওই দ্রুত গৃহে। তারাও অগ্নিদগ্ধ হলো। সকলে ভাবল, কুন্তী দেবী 5 পুত্র সহ দগ্ধ হয়েছেন। সংবাদ পেয়ে কৌরবগণ সস্থির নিঃশ্বাস ফেললেন। পাণ্ডবগণ হস্তিনার না ফিরে গঙ্গা পার হয়ে এক বনের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু সেই বনের মধ্যে হিড়িম্ব আর হিড়িম্বা নামে 2 জন রাক্ষসী বাস করত। তারা 2 ভাই বোন। হিড়িম্বকে দেখতে ভীষণ দর্শন এবং বিশাল আকৃতির রাক্ষসের মতো হলেও হিড়িম্বার দৈহিক গঠন ছিল অবিকল মানুষের মতো। আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।